মার্কিন ইসরায়েলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হামলায় খামেনির মেয়ে জামাতা, নাতি ও পুত্রবধূও মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ইরানি গণমাধ্যম। খামেনির নিজ কার্যালয়ে তিনি নিহত হন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী অভিযানের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তামান্না সাদিকার রিপোর্ট। ফেব্রুয়ারির শেষ রাত, হঠাৎ করেই কেঁপে ওঠে তেহরান। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। ভোর হতেই আসে আরও ভয়াবহ খবর। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানীর উত্তর পূর্ব আকাশ লাল হয়ে ওঠে বিস্ফোরণের আগুনে। মানুষের চোখে আতঙ্ক, কানে ভেসে আসে সাইরেনের শব্দ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্কিন ইসরায়েলি যৌথ হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই হামলাতেই প্রাণ হারান দেশের সর্বোচ্চ নেতা। 1939 সালে মাসাদে জন্ম নেয়া আলী খামেনি দীর্ঘ 37 বছর ধরে শাসন করেছেন দেশ। 1962 সালে খামেনি আন্দোলনে যোগ দিয়ে শুরু করে তার রাজনৈতিক যাত্রা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি হয়ে ওঠেন রাষ্ট্রের কেন্দ্রীয় শক্তি। 1989 সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের রাজনীতি, সামরিক বাহিনী, পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান নেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান ছিল বরাবরই স্পষ্ট। খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। শোকের কালো ছায়ায় ঢেকে গেছে তেহরান। এক অধ্যায়ের অবসান আর অনিশ্চয়তার পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। তামান্না সাদিকা, মাই টিভি। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে গতকাল স্থগিত হওয়া 2টি ফ্লাইট ছাড়ার সময় জানিয়েছেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে বলা হয়, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি আজ বিকেল 4টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। এদিকে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ইউএস বাংলার ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শনিবার ইরান ইসরায়েল যুদ্ধের জেরে নিরাপত্তার ঝুঁকির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ফ্লাইট বাতিলে বিমানবন্দরে আটকে পড়া প্রায় 850 যাত্রীকে রাত্রি যাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট নিয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকাল শনিবার থেকে আজ দুপুর 2টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী প্রায় 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকায় এবং বিমানবন্দরের আশেপাশে আমরা খোঁজ নিয়েছি। এই পর্যন্ত যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেই যাত্রীগুলো কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আপনাদের দেখাতে চাই যে এই জায়গাগুলোতে যাদেরকে দেখছেন তারা সবাই বিমানবন্দর মধ্যপ্রাচ্যগামী যাত্রী। তারা সকাল থেকে এসে এখানে ভিড় করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ সহ অদ্ভুত নিরাপত্তার ঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা এবং আপনারা জানেন যে যাত্রীদেরকে বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা যেন রেস্ট নেওয়ার জায়গা পায় এবং তাদেরকে একটি SMS সিস্টেম চালু করা হয়েছে, যে SMS দেওয়ার SMS দিয়ে তারা বুঝতে পারবে যে কখন তাদের ফ্লাইট পূর্ণ শিডিউল করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু এসে হঠাৎ করে এসেই যখন দেখতে পাচ্ছে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছে এই সমস্যা, অনেকের ভিসা জটিলতা রয়েছে, যেমন ভিসার মেয়াদ শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, তারা কিন্তু ভোগান্তি সহ তারাও দুশ্চিন্তায় পড়েছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তো পরবর্তীতে এয়ারপোর্টে যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলা সচল হলে বিভিন্ন গণমাধ্যমে এবং SMS এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন।
তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের যাত্রীদের ভোগান্তি সর্বশেষ। ধন্যবাদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে আজও একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:20 তিনি সচিবালয়ে প্রবেশ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে প্রথমে বৈঠক করেন তিনি। পরে ত্রাণমন্ত্রী আহসানুল হাবিব দুলু জানান, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং যে কোনো পরিস্থিতি ও প্রয়োজনে যাতে তাদের পাশে থাকা যায় সে বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এখন জিওপলিটিক্যালি, এবং আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি। খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিব। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি ঘিরে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে আজ সকাল 9:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন। অন্যান্য দিনের মতোই তিনি সকালে অফিসে প্রবেশ করে সকাল 10টায় তিনি প্রথমেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী ইকবাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন, এবং সঙ্গে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তাদের বৈঠকে যেটি আলোচনা হয়েছে যে এই যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পের প্রবণতা বেড়ে গেছে, সেই ভূমিকম্পের প্রবণতা বেড়ে গেলে আসলে পরবর্তী করণীয় কী, এই জন্য ভূমিকম্প পরবর্তী যে দুর্যোগ সৃষ্টি হয় সেই দুর্যোগ লাঘব করতে কিংবা দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে আগাম প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এবং ঢাকা শহর যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা এবং এই ঢাকা শহর সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, তাই ঢাকা সিটিতে যাতে ভূমিকম্প হলে কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে যাতে স্বেচ্ছাসেবকরা যাতে তাৎক্ষণিক কাজ করতে পারে, সে কারণে 1 লক্ষ স্বেচ্ছাসেবক তাদেরকে প্রস্তুত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এবং এরপরে যে বৈঠকটি করেছেন সেটি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। সকালে যেমনটি বলছিলাম যে ইরান সহ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয় কিংবা যে কোনো পরিস্থিতি যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি যে যুদ্ধ শুরু হলে যেটি হয় যে তেল সহ অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যায়, সেটি যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে। এবং ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী মার্চে অন্ততপক্ষে তেলের দাম বৃদ্ধি হবে না। এছাড়া আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের ইরাক সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী রয়েছে যারা কিনা সেখানে বসবাস করে। এই যুদ্ধের কারণে যাতে তাদের সেখানে কোনো সমস্যা না হয়, এবং এই যুদ্ধের কারণে এই যে বিভিন্ন দেশের সঙ্গে বিমান যোগাযোগ চলাচল বন্ধ রয়েছে, সেই বিমান চলাচল বন্ধের কারণে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েছে। তাদের যাতে যেসব উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেসব সমস্যা সমাধানের জন্য যাতে সরকার সার্বক্ষণিক পাশে থাকতে পারে, সেজন্য শুধুমাত্র দুর্যোগ মন্ত্রণালয় নয়, দুর্যোগ মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয় সেখানে কাজ করছে, পর্যটন মন্ত্রণালয় সেখানে কাজ করছে, যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা হলে তার তাৎক্ষণিক সমস্যার সমাধান করা যায়। এবং আপনি যেটি দেখেছেন যে গতকাল রাতেই সেখানে সরকারের তরফ থেকে একটি প্রতিনিধি দল সেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সেখানে যেসব প্রবাসীরা আটকা পড়েছেন
অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য যারা বিমানবন্দরে আটকা ছিলেন তারা তাদের সেখানে খোঁজ খবর নিয়েছেন এবং তাদের যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের জন্য তারা সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশ রয়েছে সেই দেশগুলোতে যেসব প্রবাসীরা রয়েছেন যুদ্ধের কারণে তারা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং কোনো সমস্যায় পড়লে যাতে তাদেরকে তাৎক্ষণিক সহযোগিতা করা যায় সে বিষয়ে প্রস্তুত থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া আপনার ইকবাল হাসান মাহমুদ টুকুও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতে যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং সেগুলো যাতে সমাধান করা যায় সেজন্য তিনি উদ্যোগ নিয়েছেন। তবে সর্বোপরি বিশেষ করে প্রবাসীদের খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাদের ইরানে যে হামলা হয়েছে, যুদ্ধের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই কারণে যাতে প্রবাসীদের কোনো সমস্যা না হয় এবং তাদের কোনো সমস্যা হলে যাতে তাৎক্ষণিক তাদেরকে সেই সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করা যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন যাতে করে তাদের পাশে সবসময় থাকা যায়। তাবাসসুম, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। ইসি মাসুদ বলেন, শিগগিরই সিটি নির্বাচন হবে বলে আশা করছেন কমিশন। রমজানের পরে সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে। নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের কথা সরাসরি উল্লেখ থাকলেও বহু নির্বাচন দেশে রয়েছে লোকাল গভর্নমেন্টের, সেটা সরাসরি সংবিধানে উল্লেখ নেই। বলা আছে অন্য যে সমস্ত কাজ তাকে দেওয়া হবে, আইন করে দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে এবং সেটা সারা বৎসর ধরেই অথবা বর্ষারের বেশিরভাগ ধরেই চলতে থাকবে। শিগগিরই আমি আশা করতেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। পরপর তার আগে আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন সে নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে, শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন ও ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানান, গ্রেফতার শাহিন ও ওবায়দুল্লাহ ছিলেন রুমমেট। গত ২৭ ফেব্রুয়ারি দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ ৭ টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী শাহিন। হত্যার কাজে ব্যবহৃত চাপাতি ও নিহত ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ। যিনি মারা গেছেন তার নাম ওবায়দুল্লাহ, বয়স ৩০, তার বাড়ি হচ্ছে নরসিংদীতে শিবপুরে। আমরা আমাদের তদন্ত জোরদার করি, আমাদের একাধিক টিম বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে এক পর্যায়ে জানতে পারি যে আমাদের যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে। তথ্য যেগুলো আমরা সংগ্রহ করি তার ভিত্তিতে আমরা একজন সদস্যকে হেফাজতে নেই। তিনি তারই রুমমেট, অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিন। শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পর্যায়ক্রমে মাথা, তারপর হচ্ছে এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরও একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি এবং অপর একটি অংশের জন্য এখনও পর্যন্ত আমাদের আপনারা ঢাকার আমিনবাজারের আপনারা সালেপুর সেতুর নিচে এখনও অভিযান অব্যাহত আছে। ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতি। গত এক বছরে 230টির বেশি মামলা হলেও আসামি গ্রেফতার হচ্ছে কম। চুরি, ছিনতাই ও ডাকাতি সংঘটিত হওয়ায় প্রাণহানির মতো গুরুতর ঘটনা ঘটছে অনেক। পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সচেতন মহল। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন এস এম আরিফ।
৩২৮.34 বর্গ কিলোমিটার আয়তনের ফেনী জেলায় ২০ লক্ষ মানুষের বসবাস। সম্প্রতি এই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। জেলার ৬টি থানার রেকর্ড বলছে গত এক বছরে ২৩০টিরও অধিক মামলা হয়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায়। এর মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে ডাকাতির ঘটনা। টার্গেট প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি, লুট হচ্ছে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। কোথাও কোথাও ঘটছে মৃত্যুর ঘটনাও। ৮-১০টা আলমিরা ভেঙে ফেলছে, যে স্বর্ণ গয়না, টাকা পয়সা, নগদ টাকা প্রায় ৫,৮০,০০০ টাকার মতো নিয়ে গেছে। বাসা তো প্রবাসী, ওনার স্ত্রী তারপর ছেলের বউ সব গয়না কাটি ছিল, ওগুলো ছিল লকারের মধ্যে, ওগুলো নিয়ে গেছে। আর নগদ টাকাও ছিল। রাতে যদি ঘুমাবো, সারা রাত আমি ঘুমাতে পারিনি, ভয়। নিজের ঘরের ভিতরে আমি নিজে নিরাপত্তাহীনতার ভিতরে আমি ভুগতে আছি। এসব ঘটনায় মামলা হলেও প্রতিকার নেই। ভুক্তভোগীরা বলছেন মামলার বিপরীতে গ্রেফতার দৃশ্যমান নয়। থানাকে ইনফর্ম করা হয়েছে, থানাতে দরখাস্ত দেওয়া হয়েছে, দরখাস্ত রাখছে, কিন্তু দরখাস্ত এন্ট্রি করে নাই। থানায় অভিযোগ দিছে আমার ছেলে, এরা পরের দিন আইসে তদন্ত করছে, আর কোনো খোঁজখবর নাই। একটা অস্থিতিশীল অবস্থা চলতেছে, রাজনৈতিক এবং চোর ডাকাত যে পরিমাণ বাড়ছে, এটা অবশ্যই কমুক এটাই চাই, এবং প্রশাসনের আরও বেশি তদারকি চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ফেনীর সাথে অন্যান্য সকল জেলার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেখা যায় তারা এসে অপরাধ করে দ্রুত পালায় যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে। তো সেক্ষেত্রে আমরা হাইওয়ে পুলিশের যেসব সিসিটিভিগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে বেশিরভাগ অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর যেগুলো হয়নি সেগুলো অচিরেই আমরা ডিটেক্ট করতে সক্ষম হব বলে আশা করি। এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলতার অভাব দেখছেন এই আইনজীবী। অপরাধীদের গ্রেফতার করে জনমনে স্বস্তি ফেরানোর দাবি তার। মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী তারা সুযোগ সন্ধানী হয়ে ব্যাপকভাবে সুযোগ নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকে এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে দেশকে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন বেহাল দশা থেকে অচিরেই উত্তরণ চান ফেনীবাসী। এস.এম. আরিফ, মাই টিভি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গনি টিটো। জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান। এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে প্রত্যাশা করেন তিনি। পরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, সব পক্ষ সমান সুযোগ সুবিধা পাবেন, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হলে 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। সকাল 9টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতালে সিভিল সার্জন সহ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে যে সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুযায়ী সীমিত সম্পদ দিয়ে কাজ করা হয়। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত আছেন সেই বিষয়টিও দেখা হচ্ছে, খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন উনি যদি আমাদের জানান তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। ডিসি সাহেব জানিয়েছেন তিনি একটা লিফটের ব্যবস্থা করে দেবেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি অনুরোধ করব আমার এখানকার যিনি সিভিল সার্জন আছেন তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরগাঁও জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়েও যেন আমরা কাজ করতে পারি। যেটা দরকার হবে সেটা একটা ইনিশিয়েটিভ দরকার হবে, যেটা আমি আশা করবো যে আমাদের দায়িত্বে আছেন তারা সেটা ভালোভাবে পালন করবে। জাটকা সংরক্ষণ ও মাছের প্রজনন বাড়াতে গত রাত 12টা থেকে ভোলার 190 কিলোমিটার অভয়াশ্রমে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 30 এপ্রিল পর্যন্ত 2 মাস ভোলার মেঘনা, তেতুলিয়া, কালাবাদর, বেতুয়া, বুড়াগৌরঙ্গা এবং ইলিশা নদী সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায়
নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে আগামী 2 মাসের এই নিষেধাজ্ঞাকালীন নদীতে নামতে পারবে না জেলেরা। ভোলার 2টি অভয়াশ্রম সহ দেশের মোট 6টি অভয়াশ্রমে একই সময় থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে।